আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ এবং দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন বাংলা 26 এর পক্ষ থেকে তুলে ধরছি আজকে তোমাদের জন্য প্রস্তুতি 27। এখানে লক্ষ্য করছো একটা বিষয় যে গোল্ডেন একাডেমি লেখা, এটা আমাদের কোচিং সেন্টারের নাম। আমাদের বিশেষত্ব হচ্ছে সহজ পদ্ধতিতে পড়ানো এবং দুর্বল ছাত্রছাত্রীদের মেধাবী করে গড়ে তোলা। লক্ষ্য থাকবে আপনার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় সফল করা। যারা সরকারি স্কুলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আজকে থাকছে 27 নম্বর প্রস্তুতি। লক্ষ্য করছি এখানে প্রস্তুতি 27, বাংলা আছে পাঠ 22, রিডিং ও বিরাম চিহ্ন অবশ্যই এটা পড়ব। গণিত আছে 7 থেকে 9 নং, এটা অবশ্যই করে দেওয়া হবে 71 পৃষ্ঠার। এবং ইংরেজি রয়েছে ইউনিট 7-এর লেসন 3। ইউনিট 7 থেকে যে বিষয়গুলো উঠে এসেছে এগুলো আমরা শুরু করছি প্রথমেই, তারপর বাংলা অঙ্ক করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করছো যে ইংলিশ পরীক্ষার ভালো করার একটি সবচাইতে ভালো মাধ্যম হলো যে তার অর্থ জানতে হবে। অর্থ না জানলে কিন্তু ইংলিশ পরীক্ষা কখনোই ভালো হবে না। যেমন এই প্রশ্নটাকে লক্ষ্য করো যে রিয়ারেন্স দ্য গিভেন লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক meaningful words and write meaning them। এটাকে বলছে যে রিয়ারেন্স করতে হবে, সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এটা সাজিয়ে লিখতে হবে এই যে এই বিষয়টা, কিন্তু পরবর্তীতে এবং এই যে এটা দেখে মেক মিনিংফুল ওয়ার্ডস, এটা দেখে মনে করো না যে ওটার অর্থ লিখতে বলছে, এটা দেখে নয়, বরং মিনিংফুল ওয়ার্ডস অর্থ হচ্ছে যে অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। মেক মানে তৈরি করা, এই কারেক্ট অর্ডার মানে সঠিকভাবে, ঠিক আছে, কারেক্ট মানে সঠিক, তো মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। কিন্তু যদি আবার লেখা থাকে অ্যান্ড রাইট দ্য মিনিং দেম, এটার মানে হচ্ছে এবং তাদের অর্থ লেখো। বিষয়টা আশা করছি বুঝতে পেরেছ। এবার বুঝতে পেরেছ যে যদি এইটুকু আসে, ঠিক আছে, তাহলে যদি এখান থেকে এইটুকু আসে তার মানে শুধু রিয়ারেন্সই করতে হবে, একটা মিনিংফুল ওয়ার্ড যেন তৈরি হয়। আর যদি বাড়তি তার সাথে এইটুকু থাকে তাহলে মিনিং দেম মানে তাদের অর্থ লিখতে হবে। ওকে, আচ্ছা, এখন এটা কি আছে, স্কোয়ার, এটা কি রেক্ট্যাঙ্গেল নাকি ট্রায়াঙ্গেল হবে, এটা ট্রায়াঙ্গেল। তারপর হবে তোমার সার্কেল, তারপর শেপ, তারপর রেক্ট্যাঙ্গেল, এটা হবে রেক্ট্যাঙ্গেল। প্রশ্ন বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বরটা হচ্ছে তোমার হাউ মেনি সাইডস ডাস এ স্কোয়ার হ্যাভ। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে বর্গ, বর্গের কয়টি সাইড আছে? তাহলে তোমরা উত্তর লিখবে কি, এ স্কোয়ার হ্যাজ 4 সাইডস, তাই না? বর্গের 4টে বাহু না? এই যে বর্গটা কি, এই যে এটা একটা বর্গ, তো এটার 4টে বাহু না? এই একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এটার উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো একটু দেখে যাই, তার নিচে উত্তর আছে। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজের কয়টি বাহু আছে? 3টি বাহু আছে। আর উত্তর করার সময় অবশ্যই হ্যাভ থেকে হ্যাজ হয়ে যাবে। চলো একটু দেখিয়ে দিই যাতে করে তোমাদের মুখস্থটা হয়ে যায় এবং সেই সাথে আয়ত্তটা হয়ে যায়, গ্রামাটিক্যাল বেসটাও ধারণা হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে অবশ্যই উত্তরপত্র দেওয়া আছে, আমরা উত্তরপত্রটা একটু দেখে নিই। এটা 27, এই যে এখানে লক্ষ্য করছো, আমি একটু বড় করে নিলাম, এই লক্ষ্য করছো এই যে স্কোয়ার হ্যাজ 4 সাইডস, এটি তো হয়ে গেল। তারপর হাউ মেনি সাইডস মানে কয়টি সাইড আছে, ডাস এ ট্রায়াঙ্গেল হ্যাভ মানে ত্রিভুজের কয়টি সাইড আছে, তো এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। খুব সহজ। এই একই অনুরূপভাবে এ রেক্ট্যাঙ্গেল হ্যাজ 4 সাইডস। হোয়াট ডাস এ সার্কেল লুক লাইক মানে সার্কেল দেখতে কেমন, বৃত্ত দেখতে কেমন? এ সার্কেল লুকস লাইক রাউন্ড, গোলাকার, লাইক রাউন্ড, এখানে লাইক দিয়ে এসেছে না, তাই লাইক দিবে। আর লুকসটা হচ্ছে এখানে ভার্ব, এই লুক ভার্ব, আর লাইক এখানে মতো, এই লাইকটা পছন্দ করা নয়, এই লাইক অর্থ হচ্ছে মতো। ক্লিয়ার? চলো এবার
বাংলাটা দেখে নিই। বাংলা কি বলেছে? বাংলা বলেছে কত পৃষ্ঠা দেখেন, কত পৃষ্ঠা দেখলাম তোমার 22, 48, 49 পৃষ্ঠার রিডিং। চলো রিডিংটা আমরা চমৎকারভাবে মনোযোগ সহকারে পড়ে নিই। 48 থেকে 49 পৃষ্ঠার। লক্ষ্য করছো পার্ট 22 নববর্ষ। পার্ট 22-এ কী আছে? নববর্ষ সম্পর্কে একটি পাঠ। তো এখানে কত সুন্দর একটা পিক দিয়েছে দেখো। হ্যাঁ, মাটির হাঁড়ি, এগুলো সব কিন্তু মাটি দিয়ে তৈরি। তারপর হচ্ছে যে মাছ, তারপর হাত পাখা পুতুল, হ্যাঁ, তারপর হচ্ছে যে এটা কি ঢোল, লাঠি, তাই না? এগুলো, তারপর হচ্ছে ঘোড়া, বাহ, সব কিছু আছে। এগুলো সবই কিন্তু মাটির তৈরি। মানে নববর্ষে মেলায় এগুলো পাওয়া যায়। আমরা সুন্দরভাবে রিডিংটা পড়ে নেব এবং সেই সাথে বিরাম চিহ্নটা লক্ষ্য করব। বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ। বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। এই দিন আমরা আমাদের নববর্ষ, এই দিন আমাদের নববর্ষ। তাহলে আমাদের নববর্ষ কোন দিনে হয়? বলবে পহেলা বৈশাখে। নববর্ষে অনেক মেলা হয়, অনেক খেলাধুলা হয়, অনেক গান বাজনা হয়, শোভাযাত্রা হয়, অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়। সেদিন অনেক মজা হয়, আমাদের খুব ভালো লাগে। তাহলে নববর্ষে এগুলো হয়। হ্যাঁ, নববর্ষের সময় দোকানে দোকানে হালখাতা হয়। সেদিন সুন্দর করে দোকান সাজানো হয়। হালখাতা হলো পুরনো বছরের সব দেনা পাওনা মিটিয়ে দেওয়ার অনুষ্ঠান। তা হালখাতা কি? হালখাতা হলো পুরনো বছরের সব দেনা পাওনা মিটিয়ে দেওয়ার অনুষ্ঠান। হালখাতা অনুষ্ঠানে মিষ্টান্ন ও ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়। হালখাতা অনুষ্ঠানে কি দিয়ে আপ্যায়ন করা হয়? উত্তর হবে মিষ্টান্ন ও ফলমূল দিয়ে আপ্যায়ন করা হয়। নববর্ষে নদী কমা আছে, দেখো এখানে হাওর ও বিলে নৌকা বাইচ হয়। নৌকা বাইচ হলো নৌকা চালানোর প্রতিযোগিতা। নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায়। বাহ, নৌকার মাঝিরা নানা রঙের পোশাক পরে, ঠিক আছে, এবং সেখানে ঢোল বাজানো হয়। এটা নৌকা বাইচ। নববর্ষে গ্রাম ও শহরে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হয়। অনেক রঙের ঘুড়ি আকাশে ওড়ে, দেখতে খুব সুন্দর লাগে। মানে এদিন ঘুড়িও উড়ানো হয়। চমৎকার বিষয়। এবার 49 পৃষ্ঠা। কোথাও ফুটবল খেলা, ক্রিকেট, হাডুডু, দাঁড়িয়া বান্ধা বা লাঠি খেলার আয়োজন করা হয়। তারপর অনেক মানুষ ভিড় করে খেলা দেখে। নদীর ধারে হাট বাজারের পাশে ও বড় গাছের নিচে মেলা বসে। মেলায় অনেক পণ্যের পরশা বসে। অনেক পণ্যের পরশা বসে মানে নানান ধরনের জিনিসের আইটেম, তাই না? মাটির তৈরি পুতুল, হাতি, ঘোড়া ও ফলমূল পাওয়া যায়। বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায়। অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায়। নববর্ষের মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা। ছোট বড় সবাই নাগরদোলায় চড়ে। নাগরদোলায় চড়তে খুব মজা লাগে। নাগরদোলায় চড়তে খুব মজা লাগে। কোথায় চড়তে মজা লাগে? নাগরদোলায়। তাহলে নববর্ষের অন্যতম আকর্ষণ কি? নববর্ষের অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা। ক্লিয়ার? আশা করছি সবাই তোমরা এই বিষয়টা মনোযোগ সহকারে শুনেছ। এবারে আমাদের গণিতের বিষয় আজকে তুলে ধরছি এই 7 নম্বর অঙ্ক। 7 এবং 8, 7, 8 দুটি করে দেবো অবশ্য। 7 নম্বর বলছে 9টি সংখ্যার যোগফল 360। 9টি সংখ্যার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এর মধ্যে মনে করো কিছু সংখ্যা আছে, ঠিক আছে, এর মধ্যে কিছু সংখ্যা আছে লুকায়িত আছে। তো এই সবগুলো সংখ্যা মিলে হচ্ছে 360। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল হচ্ছে 152। প্রথম থেকে চতুর্থ, তারপর ষষ্ঠ থেকে নবম মানে পঞ্চমটা বাদ গেল। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। পঞ্চম সংখ্যাটি কত? যেহেতু প্রথম থেকে চতুর্থ, ষষ্ঠ থেকে নবম এটা দেওয়া আছে, আর পঞ্চম সংখ্যাটা কত বের করতে হবে। তার মানে এই যে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, এই 4টার যোগফল এটা দেওয়া আছে, আবার পরের 4টার যোগফলও দেওয়া আছে, শুধু পঞ্চমটা দেওয়া নেই, সেটা বের করতে হবে। তাহলে যেহেতু এই সবগুলো 8টা দেওয়া আছে, এই 8টা মিলে কত হয় সেগুলো বাদ
সেগুলো যদি আমরা এই যে 360-এর মধ্যে থেকে বাদ দিই, অর্থাৎ 9টি সংখ্যার যোগফল থেকে ওই 8টি সংখ্যার যোগফল যদি বাদ দিই, তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে। সেটা হলো যে আমি মোবাইলে কল আসবে, সো আমি একটু করে দিই যাতে করে আর কল না আসতে পারে। একটু ওয়েট প্লিজ। আচ্ছা, তাহলে এখানে 7 নম্বরটা হচ্ছে প্রথম থেকে চতুর্থ সংখ্যা 4টি সংখ্যার যোগফল। তাহলে এইভাবেই লিখবো আমরা, তাহলে বেশি লিখতে হবে না, একবারে বই দেখে দেখে হুবহু লিখব। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত, প্রথম থেকে চতুর্থ পর্যন্ত 4টি সংখ্যার যোগফল হচ্ছে যে কত? 152। এইভাবে লিখব। আবার ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত এই 4টি সংখ্যার যোগফল তোমার কত? 164। তাহলে মোট 8টি সংখ্যার যোগফল। মোট 8টি লিখতেও পারো, নাও পারো, নো প্রবলেম। এই 8টি না লিখলেও কোনো সমস্যা নেই। মোট তোমার এটা কত হচ্ছে? 4 2 6 5 6 11, 1 হাতে থাকে 1, 316। ঠিক আছে, 316। এই যে প্রথম থেকে চতুর্থ, ষষ্ঠ থেকে নবম, এখন পঞ্চম সংখ্যাটি বের করতে হবে, তাই সরাসরিভাবে লিখে দিবে, কিচ্ছু না লিখে সরাসরি। অতএব পঞ্চম সংখ্যাটি, এই যে 360 আছে না, 360 বিয়োগ এখানে 316। আচ্ছা, তোলা কি ঠিক আছে? হ্যাঁ, 152, 164, 6 5 6 11। হ্যাঁ, ঠিক আছে। যোগ বিয়োগ ভুল হলে হতে পারে, মাঝে মাঝে ভুল তো হয়ে যেতে, তাই না? পঞ্চম সংখ্যাটি আমরা এখন এটা থেকে বিয়োগ করব। 6 আছে কত হলে? 10 পাবো। 4 হাতে থাকে 1, 2 আছে কত হলে? 6 পাবো, তাই না? তাহলে 4 44 হাতে থাকে নেই, 3 3 মিলে 44। তাহলে পঞ্চম সংখ্যাটি 44। উত্তর পঞ্চম সংখ্যাটি 44। ওকে, এই হচ্ছে বিষয় সরাসরিভাবে। এখানে মোট 8টি সংখ্যার যোগফল তো লিখিনি আমি, মোট 8টির যোগফল। ঠিক আছে, 8টি সংখ্যার যোগফল এটা লিখে দিও। আসলে বিষয়টা হলো কি, এগুলো 2-1টি কথার জন্য তোমার অঙ্কের কোনো মার্কস আসবে না। কেউ যদি লেখে মোট এত, বাস তাও হবে। এবারে 8 নম্বরটা, নাহিদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। আবার একটু পড়তে হবে, নাহিদের আছে 450 আর নাহিদ অপেক্ষা মানে এই 450 টাকার অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। তাহলে সুমনের টাকাটা কত সেটা বের করে নিতে হবে। সুমনের আসলে কম আছে 115, তো কম আছে মানে এর থেকে এটা বিয়োগ দাও, তাহলে সুমনের টাকা বের হবে। তাহলে নাহিদের টাকা এটা বের হবে, সুমনের টাকা এটা বিয়োগ করে বের করতে হবে। তাহলে সুমনের টাকাও বের হলো, নাহিদের টাকাও বের হলো। তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। কাদের টাকা? ওই যে নাহিদের আর সুমনের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। এখন আরিফের কত টাকা আছে সেটা বের করতে হবে। এখন এই জন্য আমরা লিখতে পারি যে খুব সহজভাবে, নাহিদের আছে 450 টাকা আর সুমনের কি কম আছে না,
কম আছে লিখতে হবে, কম আছে হচ্ছে 115 টাকা। তাহলে কমটুকু যদি বাদ দাও তাহলে সুমনেরটা বের হয়ে যাবে। সুমনের আছে, কমেরটুকু বাদ দাও, তাহলে সুমনের কত আছে 5, আজকে 5 10 হাতে থাকে 1, বুঝতে পেরেছ? 5 আছে কত 10 পাবো, 5 হাতে থাকে 1, 1 এখানে বসাও, তাহলে 2, 2 আছে কত হলে 15 পাবো, 3 হাতে থাকে 1, থাকে কি? নো, থাকে না। তোমাদের মনোযোগ বাড়লো? হাতে থাকে না, কেননা এটা 10-এর উপরে নয়। আচ্ছা, তাহলে 1 আচ্ছা কত হলে 4 পাবো, এই 335। সমানের কত আছে 335, ঠিক আছে। এখন দুজনের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয়, অর্থাৎ নাহিদের টাকা আর সুমনের টাকা একত্র করলে। কখনো ভুল করে এটা লিখবে না। নাহিদের টাকা আর সুমনের টাকা বের হয়েছে এটা, তো দুজনের টাকা একত্র করলে, এখন নাহিদের, তোমরা 2 স্টেপ অঙ্কটা করো, মনে থাকবে। নাহিদের আছে, এক লাইনে করলেও হবে, 450 টাকা। সুমনের আছে 335 টাকা। তোমরা অনেকে আবার রস্য মনে করো, এটাকে কমেন্ট করেছো, ভালো লাগলো, ঠিক আছে। আসলে ওরকম করে লিখতে লিখতে হয়ে যায়, তো যেহেতু উচ্চারণ করছি আশা করছি ধরতে আর সমস্যা হচ্ছে না। নাহিদের আছে এত টাকা, সুমনের আছে এত টাকা, তাহলে দুজনের মোট আছে বা একত্র আছে একই বিষয়, 5 3 8 4 3 7 এত টাকা। দুজনের মোট আছে এত টাকা। যেহেতু দুজনের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়, এই কথাটা যদি লেখো একটু ভালো হয়, নাহলে শুধু উত্তর লিখে দিলে হবে। যেহেতু তাদের দুজনের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়, অতএব বাস অতএব আরিফের আছে 785 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এই দুটোই থাক, আগামী দিন ইনশাআল্লাহ পরের পৃষ্ঠা তুলে ধরবো, পৃষ্ঠাও চেঞ্জ হবে, ভালো হবে। আল্লাহ হাফেজ।